করো বা আরেকবার বোঝান, তো আমি সেইটা বলে দেবো, কেমন? ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস 10-এ যে কেমিস্ট্রি পার্টটা পড়বো, তো সেখানে খানিকটা পার্ট আছে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা এতদিন ক্লাস 9 পর্যন্ত যা কিছু পড়াশোনা করেছি তার থেকে পুরোটা আলাদা। সেই পার্টটা কি, সেই পার্টটা কেন ইনক্লুড করা হয়েছে, কত মার্কস আসবে, কিভাবে তাহলে সেই পার্টটা আমরা পড়বো। আবার খানিকটা পার্ট আছে যেগুলো আমরা দেখব যে তার সঙ্গে ক্লাস 9 বা 8 কোথাও কোথাও মিল আছে, আচ্ছা, কিন্তু একটু ডিটেলসে দেওয়া আছে। তো ওভারঅল ক্লাস 10-এর যদি আমরা সিলেবাসটা দেখি, আমরা দেখব 20 মার্কস আসবে ওখানে প্র্যাকটিক্যালের জন্য। তো মোরলেস এই 20-তে সবাইকে 20 দেওয়া হয়, তবে সময় মতন রেডি করে স্কুলে সাবমিট করতে হয়। বাকি 80 মার্কস কিন্তু থিওরি থেকে আসবে। সেই 80 মার্কস যেটা 80 মার্কসের মধ্যে দুটো সেকশন থাকবে, সেকশন এ এন্ড সেকশন বি। আমরা স্কুলের এক্সাম গুলোতে একদম প্রথম থেকেই দেখব এই 80 মার্কসের পেপার হবে। সেকশন এ তে আমাদেরকে সেকশন এ তে থাকবে 40 মার্কস আর সেকশন বি তে থাকবে 40 মার্কস। বোঝা যাচ্ছে কি সবাই? হুম, তো কেমিস্ট্রিতে আমাদের যে কোশ্চেন পেপার দেবে সেখানে আমরা দেখবো 80 মার্কসের পেপার থাকবে, সেকশন এ আর সেকশন বি। সেকশন এ তে থাকবে 40 মার্কস, সেকশন বি তে থাকবে 40 মার্কস। সেকশন এ কে বলা হবে কম্পালসারি সেকশন, অর্থাৎ এখানে যে কটা কোয়েশ্চেন দেওয়া থাকবে সব কটা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প্ট করতেই হবে। আর সেকশন বি তে তোমাকে মোট 6টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, প্রত্যেকটার মার্কস হচ্ছে 10, কিন্তু তোমাকে 4টে অ্যাটেম্প্ট করতে হবে। তো এই মোরলেস আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা একটু বললাম। তবে সেকশন এ বা সেকশন বি এইখানে কিন্তু পুরো বই জুড়ে যতটা সিলেবাস থাকবে সেখান থেকে কোয়েশ্চেন সেট করা হবে। এখন এই সিলেবাসটাকে আমরা যদি দেখি, সিলেবাসটায় আমরা দেখব যে এখানে মোট 9টা চ্যাপ্টার আছে। সিলেবাসটায় আমরা দেখব মোট 9টা চ্যাপ্টার আছে। There are 9 chapters altogether. Out of 9 chapters, okay, one very last chapter that is called organic chemistry. That means what is methane, ethane, propane, butane, এই পার্টগুলোকে নিয়ে অর্গানিক কেমিস্ট্রি তৈরি হয়েছে। সেই অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু আমাদেরকে অনেকটা জানতে হবে। সেই অর্গানিক কেমিস্ট্রি থেকে অলমোস্ট 80 মার্কসের মধ্যে 20 থেকে 25 মার্কসের কোয়েশ্চেন সেট করা হয়। এই পার্টটা পুরোপুরি নতুন, আগে কোথাও পড়িনি, জাস্ট একটু হয়তো নাম শুনেছিলাম, মিথেন গ্যাস, ইথেন গ্যাস, বিউটেন গ্যাস, কিন্তু ক্লাস 10-এ এই চ্যাপ্টারটা নতুন করে পড়ানো হবে। একদম চ্যাপ্টারটাতে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেগুলো আমরা পরে ডিটেলসে ডিসকাস করব। তবে এখান থেকে মাথায় রাখতে হবে আমাদের 20 to 25 মার্কসের কোয়েশ্চেন সেট করা হয়। এবার এটা গেল চ্যাপ্টার নাম্বার 9, দ্যাট মিনস ভেরি লাস্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা একটু বড়, এখানে অনেকগুলো সাব পার্ট আছে, সেইগুলো আমাকে সব কমপ্লিট করতে হবে। তবে তাহলে এই চ্যাপ্টারটাকে যদি বাদই দিয়ে দিই তাহলে আমার কাছে পড়ে থাকছে 8টা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা লকডাউন উঠে
গেলে তারপর স্টার্ট করব, কারণ একদম নতুন চ্যাপ্টার। এখন যদি শুরু করি তাহলে মনে হয় লকডাউনটা আমাদের কাছে একদম খুব মারাত্মক হয়ে দাঁড়াবে। কারণ খানিকটা বুঝতে পারবো, খানিকটা বুঝতে পারবো না, ভয় লাগবে। কিন্তু লকডাউনের পরে যদি আমরা চ্যাপ্টারটাকে স্টার্ট করি তাহলে দেখতে পাবো যে আমাদের খুব ইন্টারেস্ট লাগছে, খুব একটা পড়াশোনা করতে হচ্ছে না, কিন্তু একটু যদি বুঝে নিই তাহলে আমরা সবকিছু অ্যান্সার করতে পারছি। তো এই একটা সুবিধা আছে, অর্গানিক কেমিস্ট্রি একটু বুঝতে পারলেই আমরা আনসার করতে পারবো। তো আরো যে 8টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 1 to 8, এই 8টা চ্যাপ্টার আমরা কোথাও না কোথাও একটু করে পড়াশোনা করেছি। তো তার মধ্যে আবার একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে মূল কনসেপ্ট অ্যান্ড স্টয়সিওমেট্রি। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি কিছু নিউমেরিক্যালস প্রবলেম করতে দেওয়া হয়। দ্যাট মিনস আমরা কোশ্চেন করতে পারি, স্যার কেমিস্ট্রিতে আবার সামস আসবে নাকি? হ্যাঁ, আমরা ক্লাস 9-এ হয়তো একটু দেখেছিলাম যে মলিকিউলার ওয়েট কি করে বার করতে হয়, পার্সেন্টেজ কম্পোজিশন কি করে বার করতে হয়, এইগুলো আমরা দেখেছিলাম। তো সেই রকম টাইপের কিছু নিউমেরিক্যালস নিয়ে এই চ্যাপ্টারটা আছে। তো তার যদি একটা প্রপার আইডিয়া থাকে তো আমরা চ্যাপ্টারটা খুব ইজিলি, চ্যাপ্টারটা থেকে যে 10 to 15 মার্কস আসে সেটা আমরা ক্যারি করতে পারবো। এখন তাহলে কোয়েশ্চেন হচ্ছে, স্যার তাহলে আমরা এখন কোন চ্যাপ্টারটা স্টার্ট করব? যেটা চ্যাপ্টারটা বাড়িতে তৈরি করা যাবে নিজেদের মতন করে, আমি এখানে একটু বোঝানোর পর বাড়িতে পড়তে গিয়ে খুব একটা অসুবিধা হবে না, সেই চ্যাপ্টারটা শুধু অনলাইন ক্লাসের মাধ্যমে শুনে নিলাম, পরে পড়লাম না, বা স্যার যে কোয়েশ্চেন গুলো দিল সেগুলো আমি পড়ানোর পর প্রত্যেক দিন বেসিসে কিছু কোয়েশ্চেন দেবো, সেই কোয়েশ্চেন গুলো আমি জানতে চাইবো হয়েছে কি না। পরের দিন ক্লাসে আমি ওই কোয়েশ্চেন গুলো থেকে কিছু কিছু আনসার হ্যাঁ স্যার। মেঘান। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইগুলো কিন্তু পড়াশোনা করতে হবে, কি করে পড়তে হবে আমি সেটা পুরো ডিটেলসে বলবো। আর সবার মধ্যে একটা ভয় আছে, সব থেকে বেশি আছে আমার মধ্যে, যে মনে হয় কেমিক্যাল রিঅ্যাকশন গুলো একটু মনে রাখা আবার তাদের ব্যালেন্সিং করা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, যে কি ঘোড়ার ডিম এত রিঅ্যাকশন কি করে মনে রাখবো। তো সেইগুলো কিন্তু আমার কাছে একটা সুন্দর টেকনিক আছে, যে টেকনিকটা এতদিন পর্যন্ত তোমরা যদি জানতে তাহলে রিঅ্যাকশন গুলো খুব ইজি হয়ে যেত। এখন মনে হতে পারে ইস, আগে যদি জানতাম তাহলে এই রিঅ্যাকশন জানার প্রসেস গুলো যদি জানতাম, এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো খুব ভালো করে লিখতে পারতাম আর মনে রাখাটাও ইজি হয়ে যেত। তো সেইগুলো আমরা ডিসকাস করব ক্লাসে, থেকে কোন পেজ পড়তে হবে সেগুলো সব বলে দেবো। তো পিডিএফ থেকে পড়তে অসুবিধা হবে না তো? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক চ্যাপ্টারটা। হুম। আমরা তাহলে দেখলাম কেমিস্ট্রি সাবজেক্টটা ক্লাস 10-এর জন্য খুব একটা ইজি সাবজেক্ট না। আবার যদি ভালো করে বুঝতে পারি, আমি কিন্তু একটা কথা বলছি, ভালো করে যদি বুঝতে পারি এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং আর খুব স্কোরিং যদি বুঝতে পারি। আমার কাজ হবে খুব ভালো করে বোঝানো, তোমাদের কাজ হবে খুব ভালো করে সাবজেক্টটাকে রেডি করা। তাহলে দেখবে তোমার স্কুলে এই সাবজেক্টটার জন্যই তুমি অনেকের থেকে অনেক অনেক ভালো রেজাল্ট করছো, অনেক ডিফারেন্স হয়ে যাবে তাদের থেকে। তো আমি আজকে যে পার্টটা শুরু করব সেই পার্টটার নাম হচ্ছে স্টাডি অফ কম্পাউন্ডস। যে এই 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 কম্পাউন্ডস গুলো আগে আমরা কোথাও না কোথাও নাম শুনেছি বা পড়াশোনা করেছি, সেই জন্য
আমি চ্যাপ্টার নাম্বার 8 অর্থাৎ স্টাডি অফ কম্পাউন্ডস দিয়ে আমি শুরু করব। তো সেই স্টাডি অফ কম্পাউন্ডস এ আমরা কি পড়ব? নামটা শুনে বুঝতে পারছি যে কয়েকটা কম্পাউন্ড আছে, তাদেরকে নিয়ে আমরা স্টাডি করব। দ্যাটস ওয়াই দ্য নেম ইজ স্টাডি অফ কম্পাউন্ডস। এন্ড এখানে বলে রাখি, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অলমোস্ট 25 মার্কসের কোয়েশ্চেন সেট হয়। তো সেই হিসাবে দেখতে গেলে চ্যাপ্টারটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই চ্যাপ্টারটা যদি ভালো করে আমরা তৈরি করে নিতে পারি প্রথমেই, তাহলে আমার 25 মার্কসের মতন আমার রেডি থাকবে। তো দেখা যাক চ্যাপ্টারটাতে কি আছে। আমরা প্রত্যেককে এখানে দেখতে পাচ্ছি মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে যে স্টাডি অফ কম্পাউন্ডস রেডে লেখা আছে, সেখানে 4টে কম্পাউন্ডের কথা বলা আছে। 4টে কম্পাউন্ড বলা আছে না 5টা? আমি কি একটু শুনতে পাই? চারটে। চারটে। বলা আছে না 5টা? আচ্ছা, তো প্রথমটা বলা আছে হাইড্রোজেন ক্লোরাইড, যার ফর্মুলা হচ্ছে HCl। হাইড্রোজেন ক্লোরাইড ফর্মুলা HCl। সেকেন্ড কম্পাউন্ডটা যেটা পড়াশোনা করতে হবে অ্যামোনিয়া, ফর্মুলা হচ্ছে NH3। থার্ড কম্পাউন্ডটা বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এন্ড 4 নম্বর কম্পাউন্ডটা আছে নাইট্রিক অ্যাসিড HNO3। তো এখন আমাকে অনেকে বলতে পারে, স্যার হাইড্রোজেন ক্লোরাইড এটাও তো অ্যাসিড, তাহলে লাস্টের দুটো অ্যাসিড বলে লেখা, প্রথমেরটা অ্যাসিড বলে লেখা নেই কেন? আমি বলবো হাইড্রোজেন ক্লোরাইড এটা কিন্তু দুটো অবস্থায় থাকতে পারে। এ লিকুইড অবস্থায় থাকতে পারে বা গ্যাসিয়াস স্টেটে থাকতে পারে। যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসিয়াস স্টেটে থাকে, তখন একে আমরা অ্যাসিড বলতে পারবো না, তখন আমরা বলবো গ্যাস। আর যদি হাইড্রোজেন ক্লোরাইড লিকুইড অবস্থায় থাকে, তখন একে আমরা বলবো অ্যাসিড। অর্থাৎ HCl it can exist in two states. One is gaseous state, another one is liquid state. Gaseous state, it is called hydrogen chloride gas, but in liquid state it is called hydrochloric acid. So hydrogen chloride, what is the nature? It is acidic gas. It is acidic in nature, a gas which is acidic in nature. Second compound, it is given here, written here, ammonia, NH3. Ammonia, all of you know, it is a gas. Ammonia is a gas and its nature is basic. অর্থাৎ এই অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে বেসিক। অ্যাসিডিক বা বেসিক এগুলো আবার কি না, আমরা জানি যে লিডমাস যদি লিডমাস একটা সলিউশন, সেই লিডমাসকে যদি আমরা দিই, যদি অ্যাসিডিক হয় সেখানে লিডমাসের কালার ব্লু থেকে রেড হয়ে যাবে। আর যদি আমরা বেসিক মিডিয়ামে দিই, তাহলে আমরা দেখব রেড থেকে ব্লু হয়ে যাবে। এখন স্টুডেন্টসদের মধ্যে একটা ইন্টারেস্ট আছে, টেন্ডেন্সি আছে, তাদের খুব অ্যাফিনিটি আছে যে লিডমাসের কালার অ্যাসিডে রেড না বলে তারা ব্লু বলতে ভালোবাসে, আর বেসিক মিডিয়ামে ব্লু না বলে রেড বলতে ভালোবাসে। অর্থাৎ যা হয় ঠিক তার উল্টোটা বলে ফেলে, বিকজ দে আর ভেরি মাচ কনফিউজড। তো এখানে আমার একটা ট্রিক বলা থাকবে, প্রত্যেকে শুনে নাও। বি ফর বেসিক, forget about your B for wall, B for bat. Now just try to remember B for basic, B for blue. That means litmus solution, it is blue in color,
in basic medium. Is it clear to all? Up to that, it is clear to all? হ্যাঁ আমি না ইয়েস স্যার আমি না আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না, তো আমি মাঝে মধ্যে ভাবছি আমি একা একা পাগল হয়ে উল্টো পাল্টা বকছি না তো লকডাউনে। তো মাঝে মধ্যে একটু হ্যাঁ স্যার আছি স্যার একটু বলতে হবে। তো বি ফর তাহলে আমি জিজ্ঞাসা করব আহ, দেবরানা মিত্রকে। বি ফর এখন আমরা কি জানলাম তাহলে? বি ফর B for blue আর basic. আচ্ছা, ত্রিক্সা আমাকে বলবে একটু যে আগে বি ফর আমরা কি জানতাম? আগে হ্যাঁ, মানে আজকে ক্লাসের আগে আমরা কি জানতাম? বি ফর বিফোর বল ব্যাট এখন থেকে আমরা ভুলে যাব ওগুলো। এখন থেকে যেটা জানতে হবে, বি ফর ব্লু, বি ফর বেসিক। বেস ওকে, হুম আচ্ছা ঠিক আছে। তো আমরা এই চারটে কম্পাউন্ডের মধ্যে প্রথম কম্পাউন্ডটা কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কেমন কি কোয়েশ্চেন আসে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। কেমন? তো চলে যাই তাহলে হাইড্রোজেন ক্লোরাইডে। প্রত্যেককে বলে রাখছি, এই স্লাইড গুলো যদি দরকার পড়ে তাহলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কেমন? স্যার লেখা আছে যেগুলো লেখা আছে সেগুলো তোমরা মোবাইল থেকে যারা ইউজ করছো স্ক্রিনশট নিতে পারো, যারা ল্যাপটপ থেকে নিচ্ছ তারাও স্ক্রিনশট নিতে পারো, আর যারা স্ক্রিনশট নিতে পারো না আমাকে বলে দাও, আমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবো। ওকে, ওকে। তো আমরা দেখছি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কথা বলতে গিয়ে আমরা প্রথমে দেখে নিই এই গ্যাসটা কি কি দিয়ে তৈরি। এই গ্যাসটা আমরা যেটা জানি, এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে তৈরি। হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে এই গ্যাসটা তৈরি। তো এখানে আমরা মলিকুলার ওয়েট দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ হাইড্রোজেন ক্লোরাইড? It is written here 36.5. Now I'll ask how it is coming 36.5. Anyone please answer it. 36.5 এখানে কি করে হচ্ছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। এখানে দেখছি HCl একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন দিয়ে তৈরি। হাইড্রোজেনের অ্যাটমিক মাস যদি আমরা জানি তাহলে জানবো যে হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1 আর ক্লোরিনের অ্যাটমিক মাস হচ্ছে 35.5। তো 35. করলে কত হয়? 36.5। অর্থাৎ HCl এর মলিকুলার ওয়েট বলতে বোঝাচ্ছে যে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিনের অ্যাটমিক মাস গুলোকে অ্যাড করলে যে ওয়েটটা পাচ্ছি সেটাই তার মলিকুলার ওয়েট। আমরা দেখে নেব যে মলিকুলার, একটু জেনে নেব মলিকুলার ওয়েট বার করা হয় এইভাবেই। কতগুলো অ্যাটম আছে সেই অ্যাটম গুলোর প্রত্যেকের অ্যাটমিক মাসের সামকে আমরা বলছি মলিকুলার ওয়েট। এইবারে আমরা যদি দেখি যে HCl এই হাইড্রোজেন ক্লোরাইডে একটা হাইড্রোজেন আর ক্লোরিন তারা কিভাবে বাইন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ আমাকে জানতে হবে কি টাইপের বন্ড আছে এখানে। এখানে আমরা দেখব H আর Cl এর মধ্যে যে বন্ডটা আছে তাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। তাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। এখানে একটা পয়েন্ট তোমাদেরকে লিখতে
যে HCl যখন গ্যাসিয়াস স্টেটে থাকে তখন বন্ডটা থাকে কোভ্যালেন্ট বন্ড, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে থাকে সেখানে বন্ডটা কোভ্যালেন্ট বন্ড থাকে না, বন্ডটা হয়ে যায় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড। তো আমরা যে টার্মটা লিখবো সেটা আমি বলছি, সবাই লিখতে স্টার্ট করো। in hydrogen chloride the type of bond present is covalent bond. In hydrogen chloride the type of bond present is covalent bond, but in hydrochloric acid the bond between hydrogen and chlorine is electrovalent bond or ionic bond.